দাবিতে অনড় হামাস, পিছু হটছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধবিরতির শর্ত হিসেবে মিশর সীমান্তের ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এর মধ্যে ফিলিস্তিন আমেরিকান এক শিশুকে ডুবিয়ে মারার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন মার্কিন নারী। এদিকে পোলিও টিকাদানের যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। ইউক্রেনে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া, পোলতাবায় নিহতের সংখ্যা অর্ধশত। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার গভীরে আঘাত আনতে পারবে কিয়েভ সেনারা। কানাডায় বিদেশিদের প্রবেশে কড়াকড়ি, বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার, কমছে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট অনুমোদনের সংখ্যা। গ্রেফতারের পর আদালতে বিক্ষোভকারীদের চড় খেলেন আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ভেপিংয়ের ক্ষতিকর দিক শিক্ষার্থীদের জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মন্তব্য করেছেন, ভেপিংয়ের কারণে সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পায়। দেখছিলেন বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক খবরের শিরোনাম। এবার বিস্তারিত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের দাবি অনুযায়ী শেষমেশ পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে মিশরের ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। কাতারি মধ্যস্থতাকারীদের এই তথ্য জানিয়েছে ইসরায়েলি আলোচকরা। যদিও এর কয়েক ঘন্টা আগ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সীমান্তে অনির্দিষ্টকালের জন্য সামরিক সেনা মোতায়েন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তবে ইসরায়েলি আলোচকরা মনে করেন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলি সামরিক বাহিনী সেনাদের সরিয়ে নেওয়া হবে। সম্প্রতি ইসরায়েলি আলোচকরা মধ্যস্থতাকারীদের বলেন, তারা এখনও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাবকে সমর্থন করে। পোলিও টিকাদানের যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর একাধিক স্থানে পৃথক হামলায় তারা নিহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ৪ নারী এবং উত্তরে গাজা শহরে একটি হাসপাতালের কাছে ৮ জন রয়েছেন। এছাড়া গাজা শহরের কেন্দ্রে ওমর আল মোখতার স্ট্রিটের কাছে একটি বাড়িতে ৯ জন ফিলিস্তিনি নিহত হন। অথচ এদিন পোলিও টিকা নিতে তৃতীয় দিনের মতো যুদ্ধের সংক্ষিপ্ত বিরতি টেনেছিল ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চলে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফিলিস্তিনি আমেরিকান এক মেয়ে শিশুকে ডুবিয়ে মারার চেষ্টায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন একজন মার্কিন নারী। ৩ সেপ্টেম্বর টেক্সাসে একটি গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে। গত মে মাসে ৩ বছর বয়সী এই মেয়েটিকে হত্যার চেষ্টা করে অভিযুক্ত নারী। পুলিশ বলেছে, জাতিগত বিদ্বেষের কারণে এমন অপচেষ্টা করে থাকতে পারেন তিনি। তার বিরুদ্ধে ১০ বছরেরও কম বয়সী ব্যক্তিকে হত্যা চেষ্টা ও ইচ্ছাকৃতভাবে একটি শিশুকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছিল। ঘৃণামূলক এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের শাস্তির তীব্রতা বাড়তে পারে। মিয়ানমারের ৩টি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সংগঠন ব্রাদারহুড অ্যালায়েন্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে দেশটির সামরিক সরকার। যুদ্ধক্ষেত্রে একের পর এক অপমানজনক পরাজয় বরণ করে এবং জাতিগত সেনাবাহিনীর কাছে অনেক অঞ্চল হারানোর পর এই ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। সংগঠনগুলো হলো ইউনাইটেড লিগ অব আরাকান সশস্ত্র শাখা, মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মাধ্যমে তাদের সঙ্গে আলাপ কিংবা শান্তি আলোচনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। এর অর্থ, সরকারের সামরিক বাহিনী ও জাতিগত জোটের মধ্যে চীন আর তার কোনো শান্তি আলোচনার আয়োজন করতে পারবে না, যেমনটি অতীতে করে আসছিল। ইউক্রেনের একটি সামরিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২৭১ জন। ৩ সেপ্টেম্বর ইউক্রেনের কেন্দ্রীয় শহর পোলতাভায় এই ঘটনা ঘটেছে। চলতি বছর যুদ্ধের সবচেয়ে মারাত্মক একক হামলার ঘটনা এটি। টেলিগ্রামে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এই হামলার দায় রাশিয়াকেই নিতে হবে। এছাড়া ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, হামলায় মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া জীবিতদের উদ্ধারের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত আনতে পারবে কিয়েভ। তবে এই সরবরাহের জন্য ইউক্রেনকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। প্রযুক্তিগত কিছু সমস্যার সমাধান এখনও বাকি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
ধারণা করা হচ্ছে একটি অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলস অন্তর্ভুক্ত করা হবে। এটি গোপনভাবে কাজ করতে পারে এবং ইউক্রেনের বিদ্যমান ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। ফলে রাশিয়ার রসদ ও সামরিক অবস্থানকে কয়েকশো মাইল পিছিয়ে দিতে পারবে ইউক্রেন। বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কানাডা। নতুন সরকারি তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার আগামী বছরের নির্বাচনের আগে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে, যা দেশটিতে স্থায়ী অধিবাসীর সংখ্যা আরও কমাতে পারে। সম্প্রতি কানাডায় বাড়ির সংকট ও উচ্চ মূল্যের কারণে অধিবাসীদের দায়ী করা হচ্ছে। জুলাই মাসে কানাডা 5,853 জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি। তাদের মধ্যে ছাত্র, কর্মী ও পর্যটকরা ছিলেন, যা 2019 সালের জানুয়ারি পর থেকে সর্বোচ্চ। 2024 সালের প্রথম 7 মাসে প্রতি মাসে গড়ে 3,787 জন বিদেশি দর্শনার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় 20% বেশি। এছাড়া গত জুলাই মাসে 285 জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, যা 2019 সালের জানুয়ারির পর সর্বাধিক। আর্থিক দুর্নীতির মামলায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কলকাতার আলিপুর আদালতে সপাটে চড় মেরেছেন এক বিক্ষোভকারী। আরজি কর হাসপাতালের সেমিনার কক্ষে নারী চিকিৎসকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। আরজি করের এই সাবেক অধ্যক্ষকে আদালতে নেওয়ার সময় আইনজীবীরা বিক্ষোভ করেন। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সোচ্চার হন তারা। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা। ভেপিংয়ের ক্ষতিকর দিক নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মন্তব্য, এতে সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পায়। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাইবেরিয়ান রিপাবলিকের একটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, বদভ্যাসের পরিণতি নিয়ে সবার অবগত হওয়া উচিত। অধিকাংশ সময় বিশেষত তরুণরা এসব নিয়ে একেবারেই ভাবে না। যেমন আজকাল সিগারেটকে আধুনিক ভাবা হচ্ছে। মোটরসাইকেলকেও একটি ভারসাম্যহীন বাহন হিসেবে উল্লেখ করেছেন তিনি। বদভ্যাস ত্যাগের মাধ্যমে অর্থ সঞ্চয় করে গাড়ি কেনার পরামর্শ দেন তিনি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। আরও খবরের জন্য ভিজিট করুন www.banglatribune.com।